বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা দিয়ে শুরু করছি যে আল্লাহ আমাদেরকে সুস্থ রাখছেন এবং চমৎকার একটা নিউজ উপহার দিয়েছেন। আমাদের মধ্যে আরেকটা সাকসেসফুল মুভ চৈতি পাউল। আ আজকে আমরা গল্প শুনবো চৈতি পাউলের কাছ থেকে। সে কিভাবে ফ্রেশার হিসেবে আ আ 35 থেকে 45 এই রেঞ্জের সেলারিতে কিভাবে জব পেল। এবং এতে করে অনেকেই ইন্সপায়ার হবেন যে আসলে এসকিউতে ফ্রেশার হিসেবে এরকম ভালো সেলারির জব পাওয়া যায়। সো চলেন আর বেশি কথা না বলে চৈতি পাওয়ার কাছে চলে যাচ্ছি। তার আগে আমার পরিচয় দিয়ে দিচ্ছি। আমি মোহাম্মদ সাবিউল ইসলাম রাশেদ, নিউ ইয়র্ক থেকে বলছি। আমি এখানে স্টেট ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্কে সাইবার সিকিউরিটির উপরে মাস্টার্স করতেছি। পাশাপাশি একটা জবও করতেছি। হ্যাঁ, এই হচ্ছে আমার পরিচয়। আমরা চলে যাচ্ছি চৈতি পাউলের কাছে। তার পরিচয়টা তার কাছ থেকে শুনে নেই। সে তার বাসা কোথায়, কোন ইউনিভার্সিটি থেকে পড়ালেখা করছে এবং সে বর্তমানে কোন কোম্পানিতে জব করতেছে। চৈতি পাউল। আদাব ভাইয়া, আমার নাম চৈতি পাল। আমি রিসেন্টলি রাজশাহী ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। আমার হোম টাউন হচ্ছে মাগুরাতে। আর বর্তমানে আমি এডিএন ডিজেনেট লিমিটেডে সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স ইঞ্জিনিয়ার হিসেবে জয়েন করেছি। ধন্যবাদ। চৈতি, তোমার পাস করা কতদিন হলো? মানে কত সালের কত মাসে, কোন মাসে তুমি রাজশাহী ইউনিভার্সিটি থেকে পাস করেছো? ভাই, গ্রাজুয়েশন শেষ হয়েছে ডিসেম্বরে 2024। ও, ডিসেম্বরে পাস করেছো আর হচ্ছে জব পেয়ে গেলা হ্যাঁ, জয়েন করেছি ফেব্রুয়ারি 2 তারিখে। ফেব্রুয়ারি 2 তারিখে। ওকে, ভেরি সুন্দর, খুবই সুন্দর, চমৎকার। আচ্ছা, তোমার জবের জার্নিটা একটু যদি বলতা, প্রথম থেকে তুমি এসকিউ সম্পর্কে জানছো কিভাবে, এবং তোমার জার্নিটা একটু যদি ছোট্ট করে বলতা। আচ্ছা, আমার এসকিউ সম্পর্কে জানা বলতে আমাদের ভার্সিটিতে কিছু সেশন হয়েছিল এবং সেশনগুলা ফরচুনেটলি সাবিউল ভাইয়াই নিয়েছিল। আহ, তো সেখান থেকেই মেইনলি এসকিউ সম্পর্কে জানতে পারি যে এটাকেও ক্যারিয়ার হিসাবে নেওয়া যেতে পারে, এরকম ভাইয়ার সেশন থেকে মনে হয়েছিল। আচ্ছা, তো এটা 2022 সালে যেটাতে গিয়েছিলাম, রাইট? হ্যাঁ, হ্যাঁ, জি ভাইয়া। হ্যাঁ, ওই আচ্ছা, সময় ওই ওইখানে সময় তো না? হ্যাঁ, হ্যাঁ, ফরচুনেটলি ওইখানে রাজশাহী ইউনিভার্সিটিতে যাওয়ার পরে কতগুলো ক্ষেত্রে আসলে জব পাইছো। এর মধ্যে আকিব সম্ভবত তোমাদের ইউনিভার্সিটিতে, সে কানাডাতে জব পাইছিল। হ্যাঁ, হ্যাঁ, আমার ক্লাসমেট। তোমার ক্লাসমেট। নাইস, নাইস। তো খুব ভালো করতেছে রাজশাহী ইউনিভার্সিটির ছেলেরা। তো যার কারণে আসলে আমরা খুবই গর্বিত রাজশাহী ইউনিভার্সিটিকে নিয়ে। আচ্ছা, বলো আপু, তারপরে হচ্ছে তুমি কিভাবে শুরু করলা তোমার জার্নিটা? তো এরপরে হচ্ছে যখন ফোর্থ ইয়ারের সেকেন্ড সেমিস্টারে উঠলাম, তখন অনেকে দেখছিলাম ভালোই জব প্রিপারেশন বলতে তারা অলরেডি ইন্টারভিউ দেওয়া শুরু করেছিল। তো তখন মনে হলো যে না, আমাকেও কিছু একটা করতে হবে। তো কি করব। তো তখন মনে হলো যে সাবিউল ভাইয়ার সাথে তো এসকিউএন সেশন হয়েছিল, তো তখন মোটামুটি ভালোই লেগেছিল যে এটা ইন্টারেস্টিং ছিল। তো ভাইয়া আপনাকেই তখন নক দিয়েছিলাম, আপনার খেয়াল আছে কিনা জানি না। তো তখন আপনি মানে এইভাবে শুনছিলাম যে গ্রাজুয়েশনের পরে যদি আমি শুরু করি কি হতে পারে বা কিভাবে কি করব এরকম। তো আপনি সাজেশন দিয়েছিলেন যে গ্রাজুয়েশনের পরে শুরু করবা, তারপরে কবে জবের ইন্টারভিউ দিবা, অনেকদিন বেকার থাকতে হবে। তো আমি এই আপনি জিনিসটা সাজেশন দিয়েছিলাম। আবারও পুনরাবৃত্তি করতেছি যারা এখনো স্টুডেন্ট তাদের জন্য। আসলে আপনি যদি গ্রাজুয়েশনের পরে শুরু করেন, তাহলে গ্রাজুয়েশনের পরে যখন আপনি আজকে পাশ করে ফেলেন, তার মানে কি আজকে থেকে আপনি বেকার, তাই না? হ্যাঁ, আপনি যদি গ্রাজুয়েশনের পর থেকে নিজের স্কিল আপ হওয়া শুরু করেন, তাহলে আপনি বেকার থাকবেন। এবং আপনি যদি গ্রাজুয়েশনের 4 মাস কিংবা 6 মাস আগে থেকে নিজেকে স্কিল আপ করেন, তাহলে আপনার জন্য আহ, একদিনও বেকার না থাকা হতে পারে। যেটা হয়েছিল চৈতির ক্ষেত্রে। চৈতি হচ্ছে হ্যাঁ, 1 মাস পরেই সে জব পেয়ে গেছিল। তো ধরেন একটা ওর যদি স্যালারি, ধরেন কথার কথা বলছি, যদি অ্যাভারেজ স্যালারি হয় আহ, ধরেন 10 টাকা, কথার কথা বলছি, তাহলে সে যদি 4 মাস বেকার থাকে, বা ধরেন 20,000 টাকায় ধরলাম, কথার কথা বললাম, যে যদি 20,000 টাকায় ধরেন, তাহলে 4 মাস যদি সে থাকে, 4 20 80,000 টাকা সে লস করতেছে আসলে, মানে যদি ইকোনমিক দিক থেকে চিন্তা করে। আর সে যদি 4টা মাস আগে লেখাপড়া শুরু করে জবের জন্য, তাহলে সে এই 80,000 টাকাটা, কিংবা কোথাও কোথাও 2-1.5 লক্ষ টাকা কি হচ্ছে, সে লাভবান হচ্ছে। তো তাকে আমি ঠিক এইভাবেই বুঝিয়েছিলাম। ইনফ্যাক্ট আমি ডেপুটি ইউনিভার্সিটি বলেন বা যে কোনো ইউনিভার্সিটিতে যখনই যাই,
সবাইকে এটাই বলি যে স্টুডেন্ট অবস্থাতেই পাশ করার আগে আপনারা স্কেল আপ হন। তো চৈতিও এই কথাটা শুনেছিল, তো জি শোনার ভাইয়া। পর হচ্ছে সে খুব দ্রুতই জব পেয়ে গেছে। আচ্ছা, তুমি আইটি ট্রেনিং বিডি থেকে তো শুনলা, তারপরে কখন ভর্তি হয়েছিল আইটি ট্রেনিং বিডিতে? আমি ২৬ ব্যাচে ভর্তি হয়েছিলাম প্রথমে। তো এরপরে আমার যেহেতু গ্রাজুয়েশন চলছিল, কতদিন আগে? আ আমার এক্সাক্ট ডেটটা মনে নাই। ২৬ মাসটা মনে ব্যাচটা আছে কিনা? হ্যাঁ, মে ছিল কিনা? মার্চ অর মে, আমার এক্সাক্টলি খেয়াল নেই আসলে আচ্ছা আচ্ছা, মানে মাসটা। 2024 সালে মে মাসে, মে জুন হ্যাঁ, জুলাই এরকমই হবে। নম্বর হ্যাঁ, ডিসেম্বর, মানে এরকমই 8 হবে মাস হয়তো। তুমি মে প্রিপারেশন। সম্ভবত। আচ্ছা, ওকে ফাইন। আচ্ছা, তারপরে? তো এরপরে হচ্ছে আমার যেহেতু গ্রাজুয়েশন মানে ফাইনাল এক্সাম ছিল, তো ওই সময় কিছুটা গ্যাপ ছিল। তো এরপরে আমি হচ্ছে সামিহা আপুকে নক দিলাম যে আপু গ্যাপ হয়ে গিয়েছে, তো তো এখন কি করবো? আপু বললো যে আরেকটা ব্যাচে জয়েন করো। তো তখন আবার 29 ব্যাচের থেকে, মানে যেখান থেকে গ্যাপ গিয়েছিল ওইখান থেকে আবার কোর্স করা শুরু করি। তো এখন আমি 29 ব্যাচেই ক্লাস করছি এখনো। ও আচ্ছা, এখনো শেষ হয়নি। ওকে হ্যাঁ। ফাইন। তার মানে হচ্ছে যে আমাদের এখানে একটা সিচুয়েশন আমরা করি, যারা কেউ যদি ফাইনাল এক্সামের কারণে কিছু গ্যাপ হয়ে যায়, আমরা পরবর্তী ব্যাচে যখন সে ফাইনাল এক্সাম শেষ হবে তখন আমরা তাদেরকে অ্যাডজাস্ট করার চেষ্টা করি, যাতে করে সে আবার মানে কন্টিনিউ করতে পারে। ওকে ফাইন। তো তোমার প্রথমে তো এটা আমরা বুঝলাম তোমার মোটিভেশনটা কেমন ছিল, কিভাবে আসলে এসকিউ তে। এরপরে কোশ্চেন হচ্ছে তুমি তোমার কতগুলো জবে তুমি অ্যাপ্লাই করেছিলা? জবে আমার যখন ম্যানুয়াল টেস্টিং মোটামুটি শেষ হলো, তখন ভাইয়ারা বললো যে হ্যাঁ এখন অ্যাপ্লাই করতে পারো। তো তখন থেকে মোটামুটি টুকটাক অ্যাপ্লাই করা শুরু করেছিলাম। আহ, এর বেশ অনেকই হবে, বিশ আচ্ছা আচ্ছা। ত্রিশটার উপরে তো হয়ে যাবে অ্যাপ্লাই এই করছি। জবের মানে সম্পর্কে জানলা কিভাবে? হ্যাঁ, এটা হচ্ছে আমি এসকিউএল সম্পর্কে জব সার্কুলার গুলো পাইতাম। আপনাদের হচ্ছে একটা পেজ আছে, এসকিউএল জব ইন মিডিয়া বিডি নাম্বার। অ্যান্ড অ্যাব্রড। হ্যাঁ, এইখান থেকেই মেইনলি পাইতাম। আর হচ্ছে লিঙ্কডইনে সবসময় অ্যাক্টিভ থাকার চেষ্টা করতাম। তো আচ্ছা, তোমার সেই। এই কারেন্ট জব যেটা তুমি এখন আছো, সেই জবে তুমি প্রথম জানতে পেরেছো কিভাবে? আচ্ছা, এটা হচ্ছে সামিহা আপু আমাকে বলেছিল। আহ, আমি আমার সিভি দিয়েছিলাম সামিহা আপুকে। আমাদের টিচার, উনি, আইটি। হ্যাঁ হ্যাঁ, আইটি ট্রেনিং বিডি টিচার। তো আপু বলল যে হচ্ছে একটা জব আছে, তো এরকম এরকম বিষয়ে। তো আমি বললাম যে হ্যাঁ ঠিক আছে। তো সেখান থেকেই সিভি দিয়েছিলেন উনি রেফার করে। আই এম সরি। হ্যাঁ, প্লিজ কন্টিনিউ করো। হ্যাঁ জি ভাইয়া, তো সামিহা আপুর থ্রুতেই আমি এখানে সিভি দিতে পেরেছিলাম। সামিহা আপু রেফার করে দিয়েছিল আর কি সিভিটা আচ্ছা হ্যাঁ, আমাকে। বেসিক্যালি আমাদের কাছে বিভিন্ন কোম্পানিগুলো তাদের কোনো জব সার্কুলেশন থাকলে তারা আমাদের কাছে বলে সিভি দেন কিছু। তো সেভাবে আমরা স্টুডেন্টদেরকে রেফার করি জব অ্যাপ্লাই করতে। তো সামিয়া সেইভাবেই আমাদেরকে মনে হয় বলেছিল, তাই না? জি আচ্ছা। ভাইয়া। তারপর প্রথম ফেজে কি ইন্টারভিউটা হয়েছিল তোমার? হ্যাঁ, এডিএনএ আমার প্রথমেই হচ্ছে ওরা অনলাইনে ইন্টারভিউ নিয়েছিল। ওখানে কোনো রিটেন টেস্ট হয়নি। ৩টা ফেজে ইন্টারভিউ দিয়েছিলাম। ৩টাই অনলাইন ইন্টারভিউই দিয়েছিলাম। যদিও এই লাস্ট এইচআর ইন্টারভিউটা ওরা ফিজিক্যালি নেয়, এবং সবারই ফিজিক্যালি নেয়, যেহেতু আমি ঢাকার বাইরে ছিলাম এবং ওরা খুব জয়েনিংটা খুব আর্লি চাচ্ছিল। তো এই কারণে ওরা আমাকে অনলাইনেই অফার করেছিল যে অনলাইনে আপনি দিতে পারেন। ইন্টারভিউতে কি টাইপের কোশ্চেন আসলো যদি একটু বলতা? প্রথমে আমাকে যেটা করছিল এগুলা জাস্ট বেসিক টেস্টিং রিলেটেড, যেমন হচ্ছে টেস্টিং কি বা কোয়ালিটি অ্যাসুরেন্স টেস্টিং এর মধ্যে পার্থক্য কি, এবং এগুলা বলতে গেলে আমি ম্যানুয়াল টেস্টিং এর সম্পর্কে আইটি ট্রেনিং থেকে যেভাবে শিখেছি বা জেনেছি, তো ওর ভিতর থেকে মোটামুটি অনেকটা কভার হয়ে গিয়েছিল। তো এরপরে টেস্টিং রিলেটেড বিভিন্ন ধরনের এই যে কোশ্চেন জিজ্ঞাসা করেছিল, যেহেতু আমার প্রজেক্ট উল্লেখ করা ছিল সিভিতে, তো সেখান থেকে তোমার কি কি প্রজেক্ট ছিল একটু যদি বলতা? আমার প্রজেক্টের ভিতরে ম্যানুয়াল টেস্টিং এর একটা টেস্ট কেস রাইটিং ছিল, এপিআই টেস্টিং ছিল, পারফরমেন্স টেস্টিং এর ছিল, আর অটোমেশন এর ছিল, সেলেনিয়াম উইথ জাভা। আচ্ছা, তোমাকে প্রজেক্ট থেকে কি কি কোশ্চেন করছে?
প্রজেক্ট থেকে মেইনলি হচ্ছে এপিআই টেস্টিং থেকে জিজ্ঞাসা করেছিল। ওরা হচ্ছে একটা সিনারিও বেসড কোশ্চেন জিজ্ঞাসা করেছিল। যেমন একটা যেমন হচ্ছে একটা লগ ইন পেজের, তো বলছিল যে একটা লগ ইন পেজের সিনারিও এরকম 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 মানে কন্ডিশন বলেছিল, তো এটা আপনি কিভাবে টেস্ট করবেন, তো সেভাবে আমি বলেছিলাম। যারা নতুন আছেন তাদের জন্য বলতেছি, যারা আমাদের লাইভটা দেখতেছেন বা পরবর্তী শুনবেন, যে এখন কিন্তু ট্রেন্ড হয়ে গিয়েছে যে সিনারিও বেস কোশ্চেনে করবে। এটা হ্যাঁ। কিন্তু কারণ কি, কারণ ধরেন আপনি যদি প্রজেক্ট নিজে করে থাকেন, হ্যাঁ, নিজে কাজ করে থাকেন, তাহলে আপনি সিনারিও বেস কোশ্চেন গুলো অ্যান্সার দিতে পারবেন। আর যদি প্রজেক্ট আপনি কারো কাছ থেকে বন্ধু করলো, ওটা কপি করে আপনার সিভিতে লাগিয়ে রাখলেন, এরকম হলে কিন্তু সিনারিও বেস কোশ্চেন গুলো অ্যান্সার দেওয়া সম্ভব না। তো আগে কি হতো, একটা ট্রেন্ড ছিল আগে, যেমন কাকে বলে পুট এবং প্যাচের পার্থক্যটা কি, এই এই টাইপের কোশ্চেন গুলা আগে করতো। কিন্তু এখন কি হয়েছে, ট্রেন্ডটা একটু চেঞ্জ হয়েছে, কারণ এখন কম্পিটিশন অনেক হাই। এখন আমরা একটা জবের ইন্টারভিউর জন্য দেখা যাচ্ছে 5,000 4,000 এরকম অ্যাপ্লাই করে। সেখান থেকে মানে সঠিক একজন ক্যান্ডিডেটকে চুজ করার জন্য আমাদেরকে ইন্টারভিউয়ারদেরকে অনেক বেশি আহ, মাথা খাটাইতে হয়। দ্যাটস ওয়াই এখন কিন্তু সিনারিও বেসড কোশ্চেন গুলা বেশি ইন্টারভিউতে ফেস করতেছে আমাদের স্টুডেন্ট গুলা যারা দেখতেছে। সো চৈতি, তুমি তোমার আর কি টাইপের কোশ্চেন করছো যদি একটু বলতা, কি কি ইন্টারভিউ টাইপের কোশ্চেন করছিল? ঠিক আছে। তো সেখানে ওই টেস্ট কেস আমি কিভাবে লিখবো ওই সিনারিওটার উপরে সেগুলো কিছু আইডিয়া নিচ্ছিল আমার থেকে। আর সেখান থেকেই বলছিল এরপর যদি আমরা ব্ল্যাক বক্স টেস্টিং করি, সেই টেকনিকগুলো অ্যাপ্লাই করি, তাহলে কিভাবে কি হবে, এই টাইপের কোশ্চেন ছিল। আর নেক্সট আমাকে হচ্ছে এপিআই টেস্টিং থেকে জিজ্ঞাসা করছিল, যেহেতু ওটা আমার প্রজেক্টে ছিল। হুম হুম তো বলছিল যে পোস্টম্যান ইউজ করে করেছেন, তো কিভাবে কি করেছেন এরকম আর কি বিষয়টা ছিল। এবং এখান থেকে ছোট একটা এরকম কোশ্চেন করেছিল, যে টিকেট, ওর কি মানে থাকে না, একটা টিকেট ক্রিয়েট করতে হয় অথেন্টিকেশনের ক্ষেত্রে, হুম। এরকম একটা কোশ্চেন করেছিল যে এরকম ফেস আসলে কিভাবে কি করবে। তো এগুলা তো মানে করাই ছিল, তুমি ইজি ছিল নিজের কোশ্চেনগুলা। হাতে করেছিল যেহেতু, এই জন্য তোমার জন্য ইজি লাগছে। তো যারা হ্যাঁ। প্রজেক্ট নিজে করবেন তাদের জন্য কিন্তু আপনাদেরকে ইন্টারভিউ ক্র্যাক করাটা ইজি হবে। তো নিজে প্রজেক্ট করতে তো অনেক সময় দেওয়া লাগবে, তাই না? অনেক সময় দিয়ে প্রজেক্ট করতে হবে। সো হার্ড ওয়ার্ক করা লাগবে। যারা শুনতেছেন, হার্ড ওয়ার্কের বিকল্প কি আছে কিছু? কিচ্ছু নাই। না ভাই। তো হার্ড ওয়ার্ক করতে হবে, এখন থেকেই শুরু করে ফেলেন। আচ্ছা, আরেকটা কোশ্চেন তোমার জন্য, সেটা হলো যে তোমার মানে আমরা যে সাজেশন দিয়ে থাকি আইটি ট্রেনিং বিডি থেকে, সেগুলো তোমার কেমন হেল্প করছিল? কোশ্চেন ব্যাংক বলে থাকি আমরা যেটা। ওটা অনেক হেল্পফুল ছিল। আমাদের তো সাব্বির ভাইয়া ছিল আইটি ট্রেনিং বিটের, উনি বলছিল ইন্টারভিউ প্রিপারেশন নেওয়ার জন্য, মানে যদি কেউ নিতে চায় সিরিয়াসলি তো ওনাকে বলতে, উনি ভাই অনেক ইনফরমেশন দিয়েছিল যে এভাবে এভাবে গাইডলাইন ছিল, অনেক কোশ্চেন ছিল ইন্টারভিউয়ের যে এভাবে ফেস করতে হয় উইথ অ্যান্সার। তো সেগুলো অনেক হেল্পফুল তাহলে ছিল। আমরা একটা কোশ্চেন ব্যাংক দিয়ে থাকি যেটা অ্যান্সার সহকারে, এবং সেখান থেকে কি কি টাইপের কোশ্চেন আসে সেটাও একটা আইডিয়া পাওয়া যায়। ইনফ্যাক্ট আগের বিভিন্ন কোম্পানিতে আমাদের স্টুডেন্ট গুলা যখন ইন্টারভিউ দিয়ে থাকেন, তারা কি ইন্টারভিউ কোশ্চেন গুলো ফেস করছেন সেগুলো একটা লিস্ট আমাদের কাছে থাকে। তো কেউ যদি ইন্টারভিউতে যান, তার আগে আমাদেরকে নক দিলে আমরা তাদেরকে প্রোভাইড করি, এই আর কি। তো আমার নেক্সট কোশ্চেন তোমার জন্য, যে এইচআর ইন্টারভিউটা কেমন হয়েছিল, কি টাইপের এইচআর কোশ্চেন গুলো করে থাকে, সামনে যারা এইচআর ইন্টারভিউ ফেস করবে তারা কি টাইপের, কিভাবে প্রিপারেশন নেবে? আমার মনে হয় ইন্টারভিউ এর প্রিপারেশনটা একটু ভ্যারি করে ম্যান টু ম্যান, বাট বেসিক্যালি বিষয়টা একই থাকে। আমার ক্ষেত্রে এইচআর ইন্টারভিউ আমাদের সিইও ছিল, উনি জাস্ট ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, বাসা কোথায়, এগুলাই জিজ্ঞাসা করছিল। এবং এমডি ছিল উনি, আমার হচ্ছে সিভিতে প্রোগ্রামিং রিলেটেড কিছু অ্যাচিভমেন্ট ছিল, আমি আগে প্রোগ্রামিং করতাম টুকটাক, অনেক হাই লেভেলের না। তো সেখান থেকেই আর কি জিজ্ঞাসা করছিল, খুবই বেসিক কোশ্চেন, মানে কঠিন না। কি টাইপের তুমি প্রোগ্রামিং করতা, লিড কোড কিংবা? হ্যাঁ, আমি কোড ফোর্সেসে করতাম, লিড কোডেও করেছি, আরো বেশ কিছুই আছে করতাম। ও আচ্ছা আচ্ছা। তার মানে যাদের কোডিং রিলেটেড কোনো এক্সট্রা অর্ডিনারি কোনো স্কিল থাকবে, তারাও আপনারা সিভিতে অ্যাড করবেন। এগুলো কি করে, এগুলো আপনার সম্পর্কে একটু আহ, ভালো ধারণা পোষণ করে, যার কারণে কি সিভিতে ওটা তুলে ধরেছেন, তাই কিন্তু তাকে জিজ্ঞেস করছে তুমি একজন এসকিউ ইঞ্জিনিয়ার হতে চাচ্ছ, তোমার মধ্যে লিড কোডেরও প্রবলেম সলভিং দেখতেছি, তো একটু বলো, তাই না?
রাইট? হ্যাঁ, এরকমই। হ্যাঁ। তো এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস গুলো আপনারা ডেফিনিটলি সিভিতে অ্যাড করবেন। আচ্ছা, তোমার সিভিটা সম্পর্কে যদি বলতা, তাহলে অনেকেই ফ্রেশার আছে যারা সিভি কিভাবে বানাবে এটা নিয়ে তাদেরও একটু আইডিয়া হয়ে যেত। তোমার সিভিটা কেমন করে বানিয়েছো একটু যদি বলতা। সিভি আমাদের হচ্ছে আইটা ট্রেনিং ভিডিওতে প্রথম ক্লাসই হয় হচ্ছে সিভি কিভাবে প্রিপেয়ার করতে হবে তার উপর। তো আমার তো আগে ওইভাবে আইডিয়া ছিল না যে কিভাবে কি করব কি না করব। তো ভাইয়া পুরো যে গাইডলাইন দিলেন সেভাবেই আর কি ক্রিয়েট করেছিলাম। তো সেখান থেকে আমি লেটেক্সে একটা টেমপ্লেট নিয়ে ওনাদের গাইডলাইন অনুসারে ওভাবে সাজিয়ে নিয়েছিলাম। একটু যদি স্পেসিফিক ভাবে বলতা যে সিভিতে কি কি থাকা উচিত একটা ফ্রেশারের জন্য, তাহলে সে কল পাবে, মানে ইন্টারভিউ কলটা পাবে, কারণ অনেকে ইন্টারভিউ কলটা পাচ্ছে না। এটা আসলে একটা দুঃখজনক বিষয়। হুম, হুম। প্রথমে হচ্ছে আমার যেমন ক্যারিয়ার অবজেক্টিভ ছিল ২-৩ লাইনের। মানে হুম, আমি আসলে আমার উদ্দেশ্যটা কি? হুম, এরপরে সেখানে আমার হচ্ছে কিছু স্কিল ছিল। আমার যে স্কিল আছে টেস্টিং রিলেটেড বা প্রোগ্রামিং রিলেটেড এগুলো ছিল। প্রজেক্ট ছিল। আমি যে প্রজেক্টগুলো করেছি ওইগুলা GitHub এ আপলোড করে লিঙ্কগুলা আমি সিভিতে ইনক্লুড করতাম এবং শর্টলি কিছু ডিসক্রিপশন দিতাম যে প্রজেক্টটা আসলে কি সেটা যেন বুঝতে পারে। এগুলা ছিল। কিছু আমার যে অ্যাসাইনমেন্ট ছিল আমার ইউনিভার্সিটি লাইফের ওইগুলা উল্লেখ করা ছিল। এই তো এরকম ছিল। ওকে। তাহলে আপনারা যারা সিভি তৈরি করবেন তাদেরকে কিছু এই জিনিসগুলো মাথায় রাখবেন। হ্যাঁ? প্রজেক্ট, তারপরে অ্যাচিভমেন্ট এগুলা। ওকে? আচ্ছা। সো এই নেক্সট কোয়েশ্চেন হচ্ছে তোমার ১ম তুমি জয়েন করছো কয় তারিখে? ২ তারিখে, ফেব্রুয়ারির ২ আচ্ছা, তারিখে। তোমার ১ম জবের জয়েনিং ডেটটা কেমন ছিল? ১ম অফিস ডেটা কেমন ছিল? আ যেহেতু আমি একদমই ফ্রেশার, তো ওয়ার্কিং কালচার সম্পর্কে ওইভাবে তো জ্ঞান নাই। খুব ভয় লাগছিল চাইতে যে কি হবে কি না হবে। তো হ্যাঁ, যাওয়ার পরে দেখলাম আ খুবই ফ্রেন্ডলি উনারা। হ্যাঁ, হুম, এবং একটা যদি মজার কথা শেয়ার করি যে আমি হচ্ছে আ এটা করতাম যে কোনো ইন্টারভিউ কল পেলে ওই হচ্ছে কোম্পানির যারা রিসেন্টলি জয়েন করেছে তাদের থেকে আমি একটু মানে পোলাইটলি রিকোয়েস্ট করতাম যে তাদের এক্সপেরিয়েন্সটা শেয়ার করে কিনা। হুম, তো আমি এডিএন এর জন্য যাকে আমি নক দিয়েছিলাম উনি ওই জানুয়ারিতেই জয়েন করেছে। তো হুম। উনি আমাকে বেশ ওনার এক্সপেরিয়েন্স শেয়ার করেছিল যে এরকম হতে পারে এবং কোইন্সিডেন্টলি আমরা দুজনেই এখন একই টিমেই আছি। ও তো এখন এটা হচ্ছে খুবই ভালো। ভালো এবং আমার টিমমেটরা অনেক হেল্পফুল মানে যেহেতু অনেকেই আমি অনেকে জানতে চায় যে মানে মানে আইটি কোম্পানি গুলার কালচার কেমন হয়? অনেক রুড হ্যাঁ, হয়, হ্যাঁ, হ্যাঁ, ফ্রেন্ডলি হয়। একটু যদি বলতা ১ম দিনে তোমার হ্যাঁ। সাথে কে কেমন বিহেভিয়ার করলো, তাহলে অনেকে তোমাদের কোম্পানি সম্পর্কে একটু আইডিয়া পেয়ে যাবে। একটু যদি বলতা। আমার কোম্পানিতে আমি যাওয়ার পরে যেহেতু আমি খুবই মানে একদমই নতুন ছিলাম। আ এখনো আমি কোনো ডিভাইস পাইনি। তো টেবিলে বসলে ভাই আপুরাই বলত যে, "হ্যাঁ, আসো, আসো। ভয় পাওয়ার কিছু নাই।" উনারাই কথা বলত এবং আমার QA তে যে আপু ছিল উনি আমাকে বলত যে, "আমরা এই প্রজেক্ট নিয়ে কাজ করছি। আমরা এগুলা করতে হবে। এগুলা শিখতে থাকো।" উনি বুঝিয়ে টুঝিয়ে দিত। মানে আমি বলার আগেই বলে দিত। তো আমাদের ওয়ার্কিং কালচারটা মানে এখনো পর্যন্ত আমার কাছে খুবই ফ্রেন্ডলি লেগেছে। যারা আর আসলে আমাদের আইটি সেক্টরে আসতে চান, হ্যাঁ? সত্যি কথা, আমিও বাংলাদেশে অনেক জব করছি। আবার নিউ ইয়র্কেও আমি গ্রিফিথস ইনস্টিটিউটে সাইবার সিকিউরিটি ইন্টার্ন হিসেবে জব করছি। তো আমি যা দেখলাম আইটি ইন্ডাস্ট্রিতে খুবই সুন্দর ওয়ার্কিং এনভায়রনমেন্ট থাকে। যেটা খুবই ফ্রেন্ডলি থাকে। আমি দুবাইয়ে তো ২ বছর কাজ করছি হেড অফ সাইবার সিকিউরিটি এবং এসকিউ ইঞ্জিনিয়ার হিসেবে। সেখানেও দেখছি খুবই ভালো এনভায়রনমেন্ট। ইনফেক্ট খাওয়া-দাওয়াও সব ফ্রি, সব A to Z সব ফ্রি থাকে এবং মজার, মজার মানে খুব গল্প আড্ডাও হয়। সো আ আইটি ইন্ডাস্ট্রিতে আপনারা যারা আসতে চাচ্ছেন, আই থিংক ভালো একটা এনভায়রনমেন্ট পাবেন। এবং চৈতি, তোমার কাছে কি মনে হয়েছে মেয়েদের জন্য কেমন সেফ আইটি ইন্ডাস্ট্রি? হ্যাঁ, মানে আমাদের কোম্পানিতে আমাদের আমাদের হচ্ছে আরেকটু যদি বলি আমাদের কালকে ডে আউট ছিল অফিসের। হুম, ফরচুনেটলি আমি এটা পেয়েছি। তো হুম, ওইখানে সিইও আমরা যখন বসেছিলাম উনি মানে খুবই ফ্রেন্ডলি ওয়েতে কথা বলছিল যে হ্যাঁ, মেয়েদের আসলেই তো এগিয়ে আসা উচিত। আমরা খুব এনকারেজ করি মেয়েরা আসুক আইটি সেক্টরে। তো হুম। তোমরা এগিয়ে যাবে এরকম। তো আমার মানে খুবই ফ্রেন্ডলি ওয়েদার লেগেছে। ফ্রেশ মনে হয়েছে না? আচ্ছা, তাহলে হ্যাঁ, আপনারা যারা শুনতেছেন তারা তোমার কোম্পানির নামটা বলো। এই কোম্পানিতেও আপনারা ট্রাই করতেন। নামটা কি যেন আপু? এডিএন ডিজিনেট লিমিটেড। হ্যাঁ, রাইট। এই কোম্পানিটা আপনারা এপ্লাই করতে পারেন। যেহেতু
আপনারা শুনতে পাচ্ছেন যে কোম্পানির এনভায়রনমেন্ট অনেক ভালো এবং স্যালারি রেঞ্জটাও মাশাআল্লাহ অনেক ভালো। তো তুমি যদি আর কিছু তোমার সাজেশন বলতা। আচ্ছা, আরেকটা জিনিস সেটা হচ্ছে আহ, যারা ফ্রেশার হিসেবে এখন ভালো একটা স্যালারিতে জব করতে চাচ্ছে, তারা কিভাবে নিজেদেরকে প্রিপেয়ার করবে? তোমার তোমার পরামর্শ তুমি যদি দিতে। সেক্ষেত্রে আমি বলবো যে বেসিক গুলা খুব ভালোভাবে জানতে হবে। মানে ইন্টারভিউ এরা খুব অ্যাডভান্স লেভেলের কোশ্চেন আসলে ওইভাবে আমি ফেস করিনি। যেগুলো করেছে খুবই বেসিক, যে আপনার বেসিকটা ঠিক আছে কিনা, এবং আপনি যদি হ্যান্ডস অন কিছু প্রজেক্ট করেন তো সেগুলো খুবই হেল্পফুল হবে। আর আরেকটা বিষয়ে যদি বলতে পারি, অনেকে প্রোগ্রামিং নিয়ে খুব ভয় থাকে যে প্রোগ্রামিং থেকে হয়তো অনেক কি না কি কোশ্চেন আসতে পারে। বা আমি যেহেতু বলেছি আমার প্রোগ্রামিং এ কিছু ব্যাকগ্রাউন্ড ছিল, হয়তো বা অনেকে ভাবতে পারে এই জন্যই হয়েছে। বাট আমি যে কোশ্চেন গুলা ফেস করেছি, এগুলা যারা সিএসসি নিয়ে পড়েছে বা যারা বেসিক বেসিক কিছু প্রোগ্রামিং করেছে তাদের জন্য এগুলো কিছুই না, মানে একদমই বেসিক লেভেলের কিছু কোশ্চেন ছিল। তো প্রোগ্রামিং নিয়েও আমি অন্যান্য কোম্পানিতে যখন রিটেন টেস্ট গুলা দিয়েছি, তো আপনার মানে কোনো একটা প্রোগ্রামিং সাইটের যদি প্রথম 20-30টা প্রবলেমই মানে ফাইন্ড আউট করা যায়, তো ওর ভিতরেরই থাকে, খুবই ইজি থাকে। তো এগুলো নিয়ে ভয় পাওয়ার মতো আপনি তো কিছু নাই। সফটওয়্যার ডেভেলপমেন্টের জন্য অ্যাপ্লাই করেননি, আপনি সফটওয়্যার টেস্টারের জন্য অ্যাপ্লাই করছেন। সো আপনাকে হ্যাঁ, তো হ্যাঁ। সফটওয়্যার ডেভেলপমেন্টের জন্য যেরকম হার্ড লেভেলের কোশ্চেন দেওয়ার কথা সেগুলো তো দেওয়ার কথা না, তাই না? সো বেসিক লেভেলেরই কোশ্চেন দেওয়ার কথা। সো ভয় পাওয়ার কিছু নাই। সো সফটওয়্যার টেস্টিং এ যারা আসতে যাচ্ছেন, প্রোগ্রামিং যারা অতটা ভালো লাগে না, তারাও কিন্তু এখানে এসে ভালো কিছু করতে পারবেন। ঠিক আছে? আর যারা ভালো লাগে তারাও কিন্তু অটোমেশন টেস্টিং এ ভালো করতে পারেন। দুজনের জন্যই একটা ভালো একটা সেক্টর হতে পারে। আচ্ছা, তোমার একটু যদি বলতা তোমার আইটি ট্রেনিং বিডি তোমাকে কিভাবে হেল্প করছে এই জবের পিছনে, এই ক্যারিয়ার পিছনে? আমার টেস্টিং রিলেটেড যতটুকু নলেজ এখনো পর্যন্ত বলতে গেলে ভাইয়াদের গাইডলাইন থেকেই পাওয়া, আইটি ট্রেনিং বিডি থেকে। তো ওদের অনেকগুলা, বললাম তো আগে যে গাইডলাইন ছিল, ইন্টারভিউ কিভাবে প্রিপারেশন নিতে হবে তার উপরে কোশ্চেন ছিল, সেগুলো অনেক ফলো করতাম। এবং সেগুলো বুঝতে সমস্যা হলেও ভাইয়াদের নক করতাম, বা বিভিন্ন ধরনের ওই টপিকগুলা দিয়ে দিয়ে বিভিন্ন ওয়েবসাইটে সার্চ করতাম বা নিজে বোঝার চেষ্টা করতাম। তো আচ্ছা, এই টিচার তো কেমন কোয়ালিটি, টিচার গুলো কেমন হেল্পফুল ছিল কিংবা সাপোর্ট কেমন পেয়েছো? বা আইটি তোমার ট্রেনিং টিচার? বিডি, আইটি ট্রেনিং বিডি থেকে হ্যাঁ, হ্যাঁ। খুবই হেল্পফুল ছিল। আমি তো যখনই কোনো প্রবলেম ফেস করতাম ভাইয়াদেরকে নক দিতাম, ভাইয়ারা হেল্প করতো। আচ্ছা, তো আমি একটা মজার ঘটনা লাইভে শেয়ার করতে চাই। সেটা হচ্ছে যে জ্যোতি যেদিন জব পেয়েছে, আমি ওনার বাবার সাথে মানে ওনার বাবার সাথে আমার ফোনে কথা হয়। তো মানে বাবাদের যে আনন্দ হয়, বাবা মায়ের যে আনন্দ হয় একটা সন্তান জব পেলে, সত্যি কথা মানে আপনাদেরকে বলে প্রকাশ করতে পারবো না। হ্যাঁ, তার বাবা একজন সম্মানিত স্কুল শিক্ষক। হ্যাঁ, শিক্ষক মানুষ, নোবেল প্রফেশন। সো তার মানে তার দুইজন সন্তান খুবই কষ্ট করে তারা মানে মানুষ হয়েছে এবং প্রত্যেকটা সেক্টরে খুবই ভালো রেজাল্ট করেছে চৈতি। কারণ রাজশাহী ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টে চান্স পাইতেও অনেক কষ্ট লাগে, সেখানেও সে চান্স পাইছে। আবার এইচএসসি এসএসসি তেও খুবই ভালো রেজাল্ট করছে। তো সব মিলে আসলে আঙ্কেল যখন জবের কথাটা শুনেছেন, আমার সাথে কথা বলতে বলতে উনি আবেগে চোখে পানি চলে আসছিল। সত্যি আমি নিজেও আবেগিত হয়ে গেছিলাম যে একজন বাবার যে কতটা আবেগ বা কতটা ভালোবাসার জায়গা যখন সন্তান ভালো কিছু করে। সো আমরা চৈতির জন্য মন থেকে অনেক দোয়া করি, তুমি অনেক বড় এগিয়ে যাও। এবং আপনারা যারা শুনছেন তারাও চৈতির জন্য দোয়া করবেন যেন সে অনেক বড় দূরে যেতে পারে। এবং আমরা সবাই আমাদের বাবা মাকে খুশি করার জন্য চেষ্টা করি, ভালো একটা পড়ালেখা শুরু করি। সত্যি কথা কি, বাবা মা আমাদের কাছে কি চাই? আমার মা তো আমার কাছে সবসময় চাইতো ভালো একটা রেজাল্ট কর, যে যতই দুষ্টুমি করি না কেন, রেজাল্ট যেন একটা ভালো কর। কিন্তু আমার বাবা মাকে আমি খুব একটা ভালো রেজাল্ট দিতে পারি নাই ছোটবেলাতে। কিন্তু যখন আমি ভালো একটা জব পেয়েছিলাম রবিতে কিংবা ধরেন দুবাইতে, তখন আমার মা বাবা খুবই খুশি হয়েছিল। ঠিক সেইভাবেই চুতির মা বাবাও অনেক খুশি হয়েছিল। এবং আপনারা যারা শুনছেন, আপনারা যদি একটু পড়ালেখা করেন, একটু জব পান, হ্যাঁ, আপনাদের বাবা মাও কিন্তু খুবই খুশি হয়ে যাবে। হ্যাঁ, সো যারা এখনো মানে সিরিয়াস ভাবে নিতেছেন না, তাদের জন্য বলতেছি, যারা ফ্রেশার কিংবা যারা স্টিল পড়ালেখা করতেছেন, এখন থেকে পড়ালেখা করেন, কিচ্ছু না। ও কিছুদিন পড়ালেখা করছে, 6 মাস কিংবা 8 মাস, বাট তার পরীক্ষা ছিল, পরীক্ষার সময় সে পড়ালেখা মানে এই কোর্সটা বাদ দিছে। আবার যখন পরীক্ষা শেষ হয়েছে তখন সে আবারও কোর্সে জয়েন করছে। তো টোটালি সে হাই স্কেলে 4টা মাস আপনি যদি একটু হার্ড ওয়ার্ক করেন,
হ্যাঁ, তাহলে দেখবেন যে কি একটা ভালো স্যালারি 35 থেকে 45 এই রেঞ্জের স্যালারি কিন্তু বাংলাদেশের তুলনায় খুবই ভালো স্যালারি স্টার্টিং এর। ঠিক আছে? তো বাংলাদেশে কিন্তু এখন এরকম ভালো ভালো কোম্পানি চলে এসেছে যারা কিন্তু এত ভালো রেঞ্জের একটা স্যালারি দিচ্ছে। হুম? সো এই এত সুযোগ আগে ছিল না। আমি নিজেও বাংলাদেশে যখন প্রথম জয়েন করি 12,000 টাকা স্যালারিতে জয়েন করি। ঠিক আছে? তখন আমরা আসলে 40,000 টাকা স্যালারি অনেক স্বপ্ন দেখতাম। আহ, তো তারপরেও আলহামদুলিল্লাহ এখন আপনারা তো স্টার্টিং এই আপনারা পেয়ে যাচ্ছেন 35 থেকে 45 এই রেঞ্জের স্যালারিতে। আমি বলতেছি না কোম্পানির ইয়ার জন্য এক্সাক্ট স্যালারিটা, এই রেঞ্জেরটা বলতেছি। সো আপনাদের জন্য এখন খুবই চমৎকার সুবর্ণ সুযোগ। জাস্ট কিছু কিছু স্কিল অর্জন করেন। ও যেমন কিছু প্রজেক্ট করেছিল, সিভিতে দিয়েছিল, প্রজেক্ট গুলো নিজে হাতে করেন, দেন অ্যাপ্লাই করে থাকেন। আর আইটি ইউনিভার্সিটি যদি অ্যাডমিশন নেন তাহলে তো এখান থেকে আপনারা জবের রেফারেন্সটা পাচ্ছেন যেমন ভাবে চৈতি পেয়েছিল, প্লাস গাইডলাইনও পাচ্ছেন এবং প্রজেক্ট আমরা করিয়ে দিয়ে থাকি এবং কোনো প্রবলেম হলে সেটা আপনাদেরকে আমরা সলভ করে দিয়ে থাকি। তো এই হেল্পটুকু পাচ্ছেন। বাট আপনারা যারা ট্রেনিং মানে কোর্স নাও করতে চান তারা কিন্তু সবকিছু অনলাইনে পাওয়া যাবে। সব অনলাইনে করে শুধু সিভিতে আপনাদের প্রজেক্ট গুলো রাখবেন এবং অ্যাপ্লাই করতে থাকবেন। আশা করি আপনারাও আপনাদের বাবা মাকে প্রীতির মতনই হ্যাপি করতে পারবেন। সত্যি কথা, বাবা মার দোয়া পেলে আসলে আমি মনে করি দুনিয়া এবং পরকালেও জান্নাত, আমি মনে করি শান্তি। এবং সত্যি কথা কি আমার আমি আমি মন থেকে দোয়া করি যে চৈতির বাবার জন্য যে উনি যেন আরো দীর্ঘায়ু লাভ করেন এবং চৈতি যেন এভাবে তার বাবা বাবা মাকে খুশি করতে পারে এবং সেই সাথে আপনারা খুশি করতে পারেন। এবং আমাদের জন্য দোয়া করেন যেন আমরা আপনাদের পাশে হেল্প করতে পারি লেখাপড়াতে এবং আপনাদের ক্যারিয়ারে ভালো কাজে। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা লাইভে ছিলেন এবং আমিও চৈতিকে অনেক ধন্যবাদ জানাই। সে তার ব্যস্ত সময়ের মাধ্যমে সে হচ্ছে আহ, কি বলে সময় দিয়েছে। তো আর একটা মজার গল্প আমি মজার স্টোরিটা শুনতে চাই যে আমাদের আইটি সেক্টরে যারা আসতে চান তাদের ডে আউট নামে একটা প্ল্যান থাকে। আমাদের মাঝে কারো কারো কোনো কোনো কোম্পানিতে 4 মাস পর পর হয়, আর কোনো কোনো কোম্পানি 6 মাস, কোনো কোনো কোম্পানিতে 1 বছর। আমি যখন রবিতে ছিলাম, রবিতে টাউন হল নামের একটা প্রোগ্রাম হতো। ওই দিন খাওয়া দাওয়া হতো, খানা পিনা থেকে শুরু করে অনেক মজা হতো। তারপরে বেস্ট পারফর্মার দিত, গিফট দিত, অনেক কিছু দিত। তো আমার রবির দিনগুলো মনে পড়ছে। তো কেমন হলো তোমার চৈতি ডে আউট? তোমার প্রথম অভিজ্ঞতা কেমন ছিল? হ্যাঁ, এটা তো খুবই ভালো ছিল। যেহেতু আমি নতুন একদমই, তো খুব ভয় লাগতো যে কে কি বলবে কি না বলবে। তো ডে আউট হওয়াতে মানে একদমই ফ্রেন্ডলি। মানে আমাদের গ্রিন রুমে আমরা কাজ করি, ওইখানে 3টা টিম আছে। তো মনে হয় না যে মানে যে আপু ভাইয়ারা আছে মনে হয় না যে এ অন্য টিমের বা আমি অন্য টিমের। তারা খুবই ফ্রেন্ডলি এবং যে কোনো কিছু হলে তারা বলে যে হ্যাঁ এটা এটা শিখো, এটা এটা শুরু করো, হেল্পফুল হবে, মানে গাইডলাইন দেয়। তো ভালোই তো লাগছিল। বাই দ্য ওয়ে আমরা আসলে সত্যি করতে ভালো ভালো গল্পগুলো শুনতে ভালো লাগে, সাকসেসফুল স্টোরি গুলো বলতে ভালো লাগে। এই আয়োজনটা বা এই লাইভ প্রোগ্রামটা এই জন্য যে আপনারা হচ্ছে আহ এই চৈতির কথা থেকে কোনো না কোনো ভাবে ইন্সপায়ার হবেন আশা করি এবং আপনারা নিজেদের ক্যারিয়ারটাকে গঠন করে এবং বাবা মার মুখে হাসি ফোটাবেন, এটা হচ্ছে আমাদের কাছে আমাদের কামনা। এবং চৈতির জন্য অনেক অনেক দোয়া রেখে আমরা আজকের জন্য এই লাইভটা এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং সবার শেষে আমরা ইসলামিক নিয়ম অনুযায়ী আল্লাহর প্রশংসা জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ পড়ি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ ও সালাম বর্ষিত হোক। আমরা আমরা সত্যিকার অর্থে নিজেরা দুনিয়াতে থাকা অবস্থায় অনেক ভুল ভ্রান্তি পাপ করে থাকি। তো আল্লাহ তাআলা আমাদের সকলের গুনাহ মাফ করুক। আমরা কেউ ভালো না, আমি নিজেও ভালো মানুষ না, কিন্তু আমরা ভালো হওয়ার চেষ্টা করতে পারি, একটা ভালো কাজের চেষ্টা করতে পারি। হ্যাঁ, 10টা খারাপ কাজের মাঝে যদি একটা ভালো কাজ দিয়ে যদি আমরা যদি সমাজে ভালো কিছু করতে পারি, তো সেটা উসিলা হতে পারে আমাদের মুক্তির জন্য। তো ওর জন্য আমরা সবাইকে চেষ্টা করি যে ভালো পথের দিকে আনা। যেমন চৈতি একটা জব পেয়েছে, আরেকজন আপনার বন্ধু যিনি জব কি করবেন এটা নিয়ে হতাশা আছেন, ওনাদেরকে আপনারা এটা শেয়ার করতে পারেন যে সফটওয়্যার টেস্টিং ক্যারিয়ারেও 35 থেকে 45 এইরকম রেঞ্জে ভালো স্যালারি জব পাওয়া যেতে পারে। তো সে বন্ধুটা আপনার একটা গাইডলাইন পাবে এবং সে লেখাপড়া করে সে নিজে নিজেও অনলাইনে অনেক গুরু 99 নামে একটা ওয়েবসাইট আছে, আপনারা এখানে ফ্রিতে কোনো কোর্স না করেও শিখতে পারেন এবং আপনারা প্রজেক্ট করে অ্যাপ্লাই করে জব পেতে পারেন। সো অনেকের কাছে অনেকে সফটওয়্যার টেস্টিং সম্পর্কে জানেই না, তাই না?
তো আপনারা যারা লাইভ শুনতেছেন তারা একটু সবাইকে জানিয়ে দিন যে সফটওয়্যার টেস্টিং একটা ভালো ক্যারিয়ার আছে, যেখানে অত হাইলি কোডিং স্কিল না থাকলেও শুধু ম্যানুয়াল টেস্টিং দিয়েই ভালো জব পাওয়া যায়, কিংবা অনেক ভালো কোডিং স্কিল থাকলে তারা অটোমেশন টেস্টিং দিয়েও ভালো জব পেতে পারে এবং তারা এরকম ভালো রেঞ্জের স্যালারি পেতে পারে। সো সবাইকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশের জন্য শুভরাত্রি, আর আমাদের তো নিউ ইয়র্কে আজকে দিন, ডে টাইম, শুভ সকাল, এই আর কি। সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।